নমস্কার, আমি চিত্রভানু বসু। চাতাল টিভিতে আপনাদের আমন্ত্রণ। আজকে ভারতবর্ষের এক প্রত্যন্ত গ্রামে এসেছি। এই গ্রামে এখন তবু ইলেকট্রিক এসছে, রাস্তা একটু হয়েছে, কিন্তু আজ থেকে 20 বছর আগে এরকম অবস্থা ছিল না। জল ছিল না, ইলেকট্রিক ছিল না, রাস্তা ছিল না। এই প্রত্যন্ত গ্রামে মানুষ অসুস্থ হয়ে পড়লে হসপিটালে নিয়ে যাওয়ার উপায় ছিল না। আমি আজকে এসেছি পদ্মশ্রী করিমুল হকের কাছে। ইনি নিজের মাকে হসপিটাল নিয়ে যেতে পারেননি, তার মৃত্যু হয় বাড়িতে। ওনার প্রতিজ্ঞা যে হসপিটালে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেব না। সেখান থেকে শুরু ওনার মোটরসাইকেলে নিয়ে যাওয়ার যাত্রা। আর এই খবর, এর পরিচিতি আমাকে দিয়েছে বাচ্চু চক্রবর্তী, বহুদিনের আমাদের এখন আত্মীয়র মতন, হ্যাঁ, বাড়ির লোক। তো আজকে আমি একটু শুনবো সেই দিনের কথাটা, যেদিন মাকে নিয়ে যেতে পারেননি, সেই দুঃখের কথাটা একটু বলুন, যেখান থেকে আপনার এইটা জাগলো। অ্যাকচুয়ালি তো আমার মা মারা গিয়েছিল অ্যাম্বুলেন্সের অভাবে। অ্যাম্বুলেন্স গ্রামে নেই এবং গাড়ি ঘোড়াও ছিল না। খুব কষ্টে রাত বেরাত বেড়াইছিলাম সেদিন। তো পারলাম না মাকে বাঁচাইতে, মা চলে গেলেন। তো আমি সেদিন থেকে শপথ নিয়েছিলাম যে মা কাউকে বিনা ট্রিটমেন্টে আমি মরতে দেবো না। সেদিন থেকে আমার একটা ভাবনা ছিল। তো আমি বাইকটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে এখন পর্যন্ত 6,500-এরও বেশি পেশেন্ট এরিয়া থেকে নিয়ে গেছি। 6,500-এরও বেশি নিয়ে গেছি, বিভিন্ন জায়গায় নিয়ে যাই। ফরেস্ট এরিয়া, জঙ্গল এরিয়া, আমাদের রাত বেরাত যেতে হয়, জীব জানোয়ার বাইর হয় এখান থেকে। বুঝলে করিমুলদা, তোমার এই ঘরে ঢুকে আমি দেখছিলাম যে এই পুরস্কার এবং সম্বর্ধনার পাহাড়ের মধ্যে আছে। মানে এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তোমার বাড়ি থেকে, আর এখান থেকে পুরস্কারের সম্মানের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। কখনো এরকম মনে হয়নি তো যে এটার চাপে পড়ে যাচ্ছি? এই কাজ করতে আমাকে কেউ চাপায় দেয়নি, সরকার হোক পাবলিক হোক, কেউ বলেনি যে তুমি এই কাজ তোমাকে বাধ্যতামূলক করতে হবে। সেটা নিজের আবেগ আর বিবেকের মধ্যে এই কাজটা আমি করি। তার কারণ হচ্ছে আমার মা যে ছিলেন, আমার মাকে আমি বিনা ট্রিটমেন্টে মরতে দেখেছি। মাকে হসপিটাল নিয়ে যেতে পারিনি গাড়ি অভাবে। সেখান থেকে আমার এটা চিন্তাধারা ছিল, শুরুয়াত করি। মায়ের মৃত্যুদেহ থেকে শপথ করেছিলাম মা গ্রামের কাউকে বিনা ট্রিটমেন্টে মরতে দিব না। এখানেই মা থাকতেন? মা এখানে থাকতেন, আরো কুড়ের ঘর ছিল আমাদের। আচ্ছা, কুড়ের, এটা তো পরে হলো, এটা হ্যাঁ কুড়ের ঘর ছিল, মানে খড়ের ঘর। হ্যাঁ। মা ওটাতে মারা গিয়েছিল কত বছর আগে? 95 সালে মা মারা গেছে। আচ্ছা। তো সেদিনে আমি ভাবছিলাম যে গরিব হলে যা অবস্থায় হসপিটালে যেতে পারি নাই, শপথ কাটছিলাম যে কাউকে আমি বিনা ট্রিটমেন্টে মরতে দিব না। প্রথম বাইকে কাকে নিয়ে গেলেন? ওটা প্রথমটা হলো চা বাগানে যখন কাজ করতেছিলাম, তখনই আমার যে সাথে কাজ করে সে অজ্ঞানে পড়ে যায়। তখনই ম্যানেজার কি গিয়ে বললাম, স্যার ও आजकल गिर गया है, उसको हॉस्पिटल लेना है। कहा तुमने तो बाइक चलाना आता, আমি जहाँ आता है। फटाफट কয়েকজন মিলে বসাই দিল, আমি গামছা দিয়ে ওকে বাঁধ দিলাম। পিছনে একজন বসেছিল, ধরে নিয়ে গেলাম হসপিটালে। আবার 4 দিন পরও ফিরে আসলাম। আমার ডেমাকটা খুলে গেল। একটা বাইক হলে অ্যাম্বুলেন্সের কাজ করা যায়। সাপ কাটা বহু নিয়ে গেছি, অ্যাক্সিডেন্ট বহু নিয়ে গেছি। দ্রুত গতিতে বাইকটাতে গেলে হয় কি, কোথাও হয়তো দেখতেছেন 4 চাকা অ্যাম্বুলেন্স যাচ্ছে, রোড জ্যাম আছে, বা সরকারিভাবে তাকে অ্যাম্বুলেন্সকে মুখ্যমন্ত্রীও হলে রাস্তা সাইড দেয়। কিন্তু যদি গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়ে মাঝখানে পড়ে থাকে, তাহলে তো কিছু করার থাকে না। সেই রকম তিস্তা ব্রিজের উপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এদিকে 150-200 গাড়ি, এদিকে 150-200 গাড়ি। আমিও সাপ কাটা ক্রান্তির একটা ছেলেকে নিয়ে গেলাম রাত 8টা, ব্রিজের সামনে গেলাম, দেখতেছি একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছে। কি হয়েছে বাবু? বলে সাপ কাটা। বলছে আমারও এটা সাপ কাটা। আমি ব্রিজের রেলিংয়ের উপরে বাইকটা কোঠায় দিয়ে পার হয়ে গিয়ে এদিক ওদিক করে ওকে অ্যাডমিশন করে দিয়ে আসলাম। আমি যাচ্ছি ওখানে থেকে ওটাকে নিয়ে আসি। আইসা দেখতেছি ও 3 ঘন্টা দাঁড়াইছিল, ছেলেটা মারা গেছে। তাহলে 4 চাকা যান বাঁচাইতে পারলো না, আমার 2 চাকা কিন্তু যানটা বাঁচিয়ে গেল। খুব সিরিয়াস পেশেন্ট। তো আমার এটাই হচ্ছে ঘটনা, বুঝলেন। প্রতিদিন এই ক্যান্সার পেশেন্টগুলো আছে, আমি এখনই চলে যাবো। এই যে পেশেন্ট খুব সিরিয়াস আছে, মালবাজার থেকে হয়তো ট্রান্সফার করে দিচ্ছে। তো ঠিক আছে, আমি কালকে আমি সকালের দিকে চেষ্টা করতেছি। তাহলে আমি তো গতকালকে মন্ত্রী স্যার একটু ফোন করেছিলেন। আচ্ছা আচ্ছা, মানে জরুরি একটু মিটিং দিয়ে আর কি ছিল, সেই জন্য আর কি। মানে কালকে হুট করে গতকাল ঢুকেছি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বললাম যে যদি পদক্ষেপমূলক দাদা থাকেন তাহলে। আচ্ছা, কালকে আমি চেষ্টা করতেছি, সকালবেলা যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ,
তো কারণ আপনার বিষয়টা থাকলে এটা মাইলেজটাও ভালো হবে। ঠিক আছে, কারণ আপনি তো একটা ইন্টারন্যাশনাল ফিগার, ঠিক আছে? ঠিক ঠিক। তো এটাই আমরা আলোচনা করছিলাম, তো আল্লাহ ভরসা দেখা যাবে। ঠিক আছে। করিমুলদা, আমার এখনের প্রশ্ন, এই যে পুরস্কার সম্বর্ধনায় লোকে বলে না যে সুনাম হলে লেজ একটু মোটা হয়ে যায়, সেটা হয়নি তো? দেখুন, আমি আগেও যেমন আছি এখনও তেমন আছি। পদ্মশ্রী পুরস্কার কী জিনিস আমরা জানতামও না, যে পদ্মশ্রী একটা এত বড় পুরস্কার। ফোন করছিল তখন আমি হোম মিনিস্টার সেক্রেটারি না কে ছিলেন, তখন আমি গালি দিয়েছি, খুব গালি দিয়েছি। আমাকে 10টার সময় ফোন করে বলে, आप बाइक एम्बुलेंस दादा जलपाईगुड़ी का है? जहाँ है कि आपका पद्मा मिलने वाला। मुझे क्या हुआ, उनका एक्सीडेंट हो गया ना क्या, उसको हॉस्पिटल लेके जाइए। आप कहाँ से बोलता है? दिल्ली से। हाँ, दिल्ली से बोलता है और हम जलपाईगुड़ी का एम्बुलेंस मांगता है। आप दिल्ली में एम्बुलेंस नहीं है? कैसे नहीं सर, आपको पद्माश्री मिलने वाला है। पद्मा क्यों मिलेगा, हमारे से क्यों मिलेगा? कैसे पद्माश्री अवार्ड मिलने वाला है आपका। मुझे, ओ आपका लड़की है, पद्माश्री अवार्ड देगा हमको? कैसे नहीं नहीं, अरे पद्माश्री अवार्ड मिलने वाला है आपका। তখন আমি চিন্তা করলাম যে মনে হয় শ্রীদেবীর বন্টন হতে পারে, কেউ আমাকে অ্যাওয়ার্ড দিবে। আমি বললাম যে आपका क्या है, लड़की है ना क्या है, उनको लेके आइए, हमको अवार्ड दीजिए, बस हो गया। मेरा गुरु जो है वो एक्सीडेंट हो गया, हमको जाना पड़ेगा। कैसे आपका ये मालूम नहीं है पद्माश्री अवार्ड, इतना बड़ा अवार्ड, ये छोड़िए आपका मोबाइल, फालतू बात बोलता है ना, पद्माश्री पद्मा मिलने वाला है, हमारा गुरु एक्सीडेंट हो गया, छोड़िए आप फालतू बात बोलता है। তখন উনি বললেন, आपको मैं सैल्यूट करता हूँ, आपका काम करते रहिए। তখন আমি সন্ধ্যার সময় টিভিতে দেখাচ্ছে, আচ্ছা, যেটা করিমুল হক পদ্মশ্রী পাচ্ছে। তখন আমি বললাম, পদ্মশ্রী পাচ্ছি, এটা কি জিনিস? তখন একটা মেটেল, যে পদ্মশ্রী, আমি তখনই জানতে পারলাম যে একটা দেশের মেটেল। শ্রী করিমুল হক সমাজ সেবা। এই তো আপনি বুকে পড়ে আছেন। হ্যাঁ, এটা পড়ে আসছি। আমি তখন খুব লোকটাকে গালি দিলাম, লজ্জিত। পরে আমি ফোন করলাম, লোকটা ফোনটা পাইনি, আমি মাপ সাপ নিতাম আর কি, আমার ভুল হয়ে গেছে। তারপরে আর উনি ফোন করেননি? না, উনি ফোন করে নাই। আচ্ছা, তারপর তখন তো এই তো চলছে। হ্যাঁ, তা আমি পদ্মশ্রী সম্বন্ধে জানতাম না। তো এগুলা কাজ আমি করি আবেগ বিবেকের মধ্যে। আমি আগেও যেরকম আছি এখনো ওই রকম আছি। আচ্ছা, একটা জিনিস এটা না দেখেও বলা যায় যে এই যে সমাজ সেবামূলক কাজ করেন, সমাজের মানুষের জন্য, আপনার আশেপাশের দিন দরিদ্র মানুষের জন্য যে আপনি কাজ করেন, এই শিক্ষাটা নিশ্চয়ই বাড়ির থেকেই এসছে, বাবা মা থেকেই এসছে। না, এই কাজ কিন্তু বাবা মার থেকে অনেকে শিক্ষা পায়, আর নিজের আবেগ আর বিবেককে লাগে। নিজের আবেগ আর বিবেক যদি হয়, যে মানবতার দিক থেকে মানুষ আজকাল বই পুস্তকে অনেক রকম ইতিহাস পায়, কিন্তু যেরকম স্বামী বিবেকানন্দ বলছেন, জলমেশে একটা দাগ কেটে যা, স্বামীজি বলছে। আগে রাজা বাদশাহ বিভিন্ন রকম ছিলেন, স্কুল কলেজ রাস্তাঘাট বিভিন্ন পড়ে গেছিলেন। তো ওনারা যেহেতু এখন মানুষ পপুলার বেশি হওয়াতে কার জিনিস কী কাকে দেয়। কিন্তু এটাও তো ঠিক যে আজকালকার মানুষের মধ্যে কিছু একটা দেশের খাচ্ছি, দেশে থাকতেছি, সব কিছু দেশকে আনন্দ ভোগ করতেছি, কিন্তু দেশের জন্য কিছু আমার একটা স্মৃতি রেখে যেতে হবে, ছোটো ছোটো বাচ্চারা যেন শিখতে পারে, জানতে পারে। তো সেই জন্য আমি এই যে কাজটা করি, এই কাজের মধ্যে মানুষ আমাকে অনেক অ্যাওয়ার্ড দিয়েছে, অনেক পুরস্কৃত করছে। কাজটাকে উৎসাহ করার জন্য আমি খুব গর্বিত এটার জন্য। আপনার এই প্রথম বাইকে করে তো চা বাগানে যখন ছিলেন তখন নিয়ে গেলেন, ঠিক করলেন যে বাইকটা কিনবেন, সেটা নিশ্চয়ই কষ্টকর ব্যাপার হয়েছিল। মোটরসাইকেলটা কিনলাম, তো লোন করে নিলাম, 4000 টাকা বেতন পাই, চা বাগানে কাজ করি। আর বউকে বললাম যে মা তো নাই, মা মারা গেছে, তো মায়ের ভাগের 500 টাকা কাপড় খাওয়া দাওয়া দিতে হইতো মাকে, ওর ভাগের 500 টাকা দিয়ে তেল ভরবো আর ওই পেশেন্টটা নিয়ে যাবো। এ বলছে, তোমার মা, তুমি করতেই পারো, আমার কোনো আপত্তি নেই। এই আপনার অ্যাম্বুলেন্স বাইক? এটা বাইক অ্যাম্বুলেন্স। এই দিয়ে আপনার জীবন শুরু? হ্যাঁ, এটা দিয়ে আমার প্রথম জীবন শুরু। মানে সেই যে বললেন যে ইনস্টলমেন্ট দিয়ে দিয়ে? হ্যাঁ, বাইকটা লোন করে নিয়েছি। এইটা গাড়ি পুরানা, দেখেন পুরানা মডেলের গাড়ি, এটা চলছে এখন। এইটা বাইক অ্যাম্বুলেন্সের কাজ করে আমি খুব মোটামুটি একটা সার্থক হয়েছি। কারণ কিছু জিনিস আছে, যদি ইতিহাস না থাকে তাহলে কিন্তু হয় না। নিজে করলাম, খাইলাম, চলে গেলাম, সেটা হলো না। আমার বাইক অ্যাম্বুলেন্স এখন 4টা চলছে। তাই? হ্যাঁ, 4টা। কোথায় কোথায়? এটা চলছে একটা বীরপাড়ায়, শিলিগুড়িতে একটা আছে, একটা আছে ইসলামপুরে, একটা আছে পূর্ণিয়ায়। মানে আপনার কে দেখে এরা, আমাকে দেখে বাইক অ্যাম্বুলেন্স, তাদের সাথে আপনাদের যোগাযোগ আছে? হ্যাঁ, তাদের সাথে যোগাযোগ হয়েছে। পদ্মশ্রী করিমুল হক, মানে আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, আপনি পদ্মশ্রী বলছেন তো, এর যে কপাল, এর কত ভালো। পদ্মশ্রীকে পাইছে, বিয়ে করছে,
এ ভাগ্য কত, তোমার যে কপাল, হ্যাঁ পদ্মশ্রী বউটাকে বিয়ে করছো। আমি না থাকলে পদ্মশ্রী পাইতেন না। বুকে হাত দিয়ে বলছি, আমার শরীরের যত্ন দাদা আমি নেই না। মাই গড, রিয়ালি এ চালাক খুব। আমি ওকে জিজ্ঞাসা করি, চান করতে যাস তুই পিছনে যাই সাবান নিয়ে ঘষা নিয়ে শরীর ঘষাই দিস, পা ঘষাই দিস। আসলাম, বাচ্চাদের মধ্যে তেল ফেল সামান দেয়, সব দেয়, জুতা পরে দেয়, মোজা পরে দেয়, কি পরে যাব সেটা ওর দায়িত্ব, মানে যা যত্ন করে। আমি চিন্তা করলাম যে এত যত্ন আমাকে করে কেন। তার কারণ আমি আছি জিন্দাবাদ, স্বামী আছে জিন্দাবাদ। এ নিজের বাসারটাকে কিন্তু আমাকে যত্নটা করতেছে না। না বৌদি, আমরা একটা জিনিস শিখেছি, আমরা একটা জিনিস দেখেওছি বাচ্চুদা, যে একজন নামকরা মানুষের পিছনে একজন নারী একটা প্রধান দায়িত্ব। না এ আমার আপনার যে আপনি যেরকম বললেন, আপনার ভাষাতেই বলি, আপনাকে যদি গজা মাজা না করতো তাহলে আপনি তো রাত বেরোতে টোটো করতে পারতেন না। এইটা আপনার কোন সালে? এটা আমি পেয়েছি 14 সালে পেয়েছি। 14 সালে এই ক্যারিয়ারটা শুধু? হ্যাঁ, এটাই সাইড কার, এটা বাজাজ কোম্পানি দিয়েছে। এটা আচ্ছা, বাজাজ এটা কোম্পানি, রাহুল বাজাজ দিয়েছে। এই সাইড কারটা হওয়াতে এখানে ডেড বডিও আসে, কেউ বসে যেতে পারে, কেউ শুয়ে যেতে পারে, এটা কোনো অসুবিধা হয় না। মতন না, মানে এটা হলো তেলটা কম লাগে। 4 চাকাতে যে তেল লাগে সেটা লাগে না, কিন্তু জায়গাটুকু একটু বেশি লাগে, 4 চাকারই মতো জায়গা লাগে। এটাতে কোনো অসুবিধা, প্যাসেঞ্জার এটাতে আরামসে যেতে পারে, কোনো অসুবিধা হয় না সেটাতে। মানুষ মঞ্চে বিভিন্নভাবে আমাকে নিয়ে গিয়ে পয়সা টসাগুলো দিচ্ছে। আমি কি করছি, আমার 1.5 লাখ টাকা হয়েছিল গোটো। তো হঠাৎ করে একদিন শিলিগুড়ি এক মহিলা, ওনার বুঝি মনে হয় ছেলের কোনো প্লাইঘর বলে একটা দোকান আছে, ওই মহিলা ওনার বৌমাকে নিয়ে আসলো আমার বাড়িতে, ঘুরতে আসলো। সেই সময় আমি একটা লোকের স্যালাইন লাগাইছিলাম আর একটা লোকের ঘা পরিষ্কার করতেছি আমার ওই ঘরের মধ্যে। তো ওরা দূর থেকে দেখিয়েছিল, অনেকক্ষণ থেকে দেখতেছে, বসতে বললাম, বসলো না। শেষের দিকে ওটা খুলে দিলাম, লোকটা ড্রেসিং ফেসিং করে টরে দিয়ে পরিষ্কার টরিষ্কার দিয়ে ঝাড়টা দিয়ে ওনাদের বসাইলাম। উনি আমাকে মহিলা বললেন, करिमुल जी आदमी अपना होता है, बीमारी अपना नहीं होता है। आपको पता लोग इधर उधर घूमता है, बाहर में ही काम करिए ना, घर में करता है। तो मैं बोला मैडम तो घर नहीं है तो क्या करेगा? ठीक है मैं 1.5 लाख रुपया तुमको देता हूँ, बाहर में घर बनिए। তখন আমি চিন্তা করলাম আমার 1.5 লাখ ওর 1.5 লাখ 3 লাখ তো আমার হয়ে গেল। তখন আমি এই যে বিল্ডিংটা আছে আমি ভিটিটা বড় করে নিলাম, যেহেতু 1.5 লাখের পাইলাম একটা, মানুষ নিশ্চয়ই আরো দিবে। এইটা ভিটি তৈরি করলাম। এখন এই প্রায় এটাতে মনে করেন যে 1 কোটি টাকার মতন খরচা হয়ে গেছে এই বিল্ডিংটা। আর মানুষ 1 কোটি টাকা কিন্তু ডোনেট করে। আমার বাবার শুধু জমিটা, আমার কিচ্ছু না, যে দেনেওয়ালা আছে নেনেওয়ালা নেই। তো এই কাজ করতে গিয়ে যাদের আবেগ বিবেকের মধ্যে বাজে তারা কিন্তু সাহায্য করে। জানে পুণ্য অর্জন করতে গেলে মানুষকে লাগবে, পুণ্য অর্জন করতে গেলে বাবা মাকে লাগবে, পুণ্য অর্জন করতে গেলে শিক্ষাগুরুকে লাগবে। সেরূপেই কিন্তু মানুষ আমাকে সাহায্য করে। আর আমি কি করি, পিওনের কাজটা করি। ওই পুরোনো জামা কাপড় দেখলেন, শীতবস্ত্র আসে, বিভিন্ন জায়গাতে কম্বলগুলো আসে, আমি পৌঁছে দিই। 100%-এর মধ্যে আমি 10% পুণ্য পাই। উপরওয়ালা দেখতেছে কার জিনিস কে পড়তেছে, কে খাচ্ছে, কে দেখছে, উনি দেখতেছে। এই প্রত্যন্ত গ্রামে যখন আপনি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স করবেন তো কেউ হাসাহাসি করেনি? কেউ অনেকে হাসছে, অনেকে পাগল বলছে, আমাকে অনেক কিছু বলছে। তা আমি আমার কাজ চলে এসেছি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান ছিল, তোমার ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, একলা চলো রে। প্রত্যেক লোককে ডাকছি, কেউ আসে নাই, আমি একলাই চলছি। আজকে মানুষ যারা হাসছে তারা দেখতেছে আজকে যে না করিমুল কাজ করতে পারে। সেকে আবার নিয়ে গেছে, যে মহিলা হেসেছিল তাকেই নিয়ে। হ্যাঁ এটাই তো, যেদিন গাড়িটা কিনছি সেই মহিলা এখানে দোকান করে, সেই মহিলাটা গাড়িটা দেখে হাসতেছে, যেটা আবার কিরকম অ্যাম্বুলেন্স বানাইছি, মোটরসাইকেল আবার অ্যাম্বুলেন্স হয় নাকি। এই বউটা কিন্তু 4টার সময় হাসাহাসি করছিল। সন্ধ্যা 9টা যখন হয়ে গেছে, রাত 9টা, মাঠে পায়খানা করতে গেছে, ওখানে ওকে সাপ কাটছে। সন্ধ্যার সময় স্বামীটা ওই টাইমে দৌড়ে এসে বলছে তোর বৌদিকে সাপ কাটছে, চল তোর নতুন গাড়ি নিচ্ছিস। তখন অ্যাম্বুলেন্স বলে নেই। বলছে হ্যাঁ আমারও খুব ইন্টারেস্ট ছিল। বউটাকে আর স্বামীটাকে সঙ্গে সঙ্গে আমি জলপাইগুড়ি পৌঁছে দিয়েছি। বউটা 4-5 দিন পর ফিরে এসে বউটা বলছে ভাই এটা দেখে হাসছি, এটাই আজকে আমাদের জান বাঁচাইছে। হ্যাঁ, তো দেখেন যে হাসছে সেই কিন্তু ওটাতে জান বাঁচিয়ে গেছে কিন্তু। রাইট, হ্যাঁ এরকম অনেক কিছু হয়েছে। প্রচুর লোক আমাকে পাগল টাগল বলছে, এটা হয় নাকি। এই মোটরসাইকেল যে কত লোকের জান বাঁচিয়েছে বলা মুশকিল। আর এইটাই আজকে মোটরসাইকেলটাকে আমাকে পরিচিতি করে দিয়েছে। আজকে এই মোটরসাইকেল হয়ে আরও আমার দেখা দেখি অনুমত হয়ে
অনেক বাইক অ্যাম্বুলেন্স হয়ে গেছে এখন। এই যে কষ্টের মধ্যে দিয়ে আপনি এসছেন বা পথ চলেছেন, কখনো কি মনে হয়নি যে কিছু লোকের দুর্ব্যবহারও তো নিশ্চয়ই পেয়েছেন? দুর্ব্যবহার অনেক লোকের পেয়েছি, প্রচুর লোকের পেয়েছি দুর্ব্যবহার, কিছু কিছু ডাক্তারেরও পেয়েছি। তো ওটা আমি কর্ণপাত করি নাই। কিরকম? আমার অভিজ্ঞতা হয়েছিল, কোনো এক বিডিওর কাছে গিয়েছিলাম জিয়ারের জন্য, একটা বউকে নিয়ে আগুনে পড়া গেছে। তো বিডিও সাহেবটা আমার খুব গালি দিল যে আপনি প্রায় এইসব লোককে নিয়ে আসেন, আপনি প্রধান না, পঞ্চায়েত না। প্রধান পঞ্চায়েতে সই নিয়ে যাইতাম আমি, আপনি আসেন। একটু পরে ডাকলো, আপনি দুঃখ পেয়েছেন? বলছে না স্যার, দুঃখ পাইনি। আপনি আরও গালি দেন। 4টা জিয়ার দিল, কাপড় টাপড় প্রচুর দিল, বলে আপনি এইভাবে কাজ করে যান, আমি খুব খুশি, আপনাকে আমি টেস্ট করলাম। জিআর মানে? জিয়ার মানে চাল 12 কেজি, সরকারি একটা চাল দেয় না, 12 কেজি, ওই 12 কেজি চাল। আচ্ছা, 4টা 12 কেজি দিলে কতগুলো? রেশন কার্ড বাদে? ওটা রেশন কার্ড বাদে, সাহায্য। আচ্ছা, পায় ওগুলো পায়। তো ওগুলো তখন ভিডিও আমাকে বলে, তোমাকে গালি দিলাম যে তুমি কিরকম ছেলে, আমি একটু দেখতে চাইলাম। আপনাকে তো মানে বলে না যে বাবা মার শিক্ষা, আপনি যে কষ্ট, যখন আজকে তো আপনার মোটরসাইকেল আছে, যখন শুরু করছেন তখন তো কিছু ছিল না, আপনি সে গল্পটা বলেছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, সাহায্য করার যে শিক্ষা, এটা তো নিশ্চয়ই মা বাবার কাছ থেকেই পেয়েছেন। শোনেন, এটা অ্যাকচুয়ালি সাহায্য মা বাবার কাছ থেকে পাওয়া যায়, আর এক পাওয়া যায় সাহায্য নেওয়াটা। আমরা খুব দুস্থ গরিব ছিলাম, তো ডাস্টবিনের লোক আমরা, অ্যাকচুয়ালি আপনাকে বলি, আমরা ডাস্টবিনের লোক, আমরা একদম নিকৃষ্ট গরিব যাকে বলে। তা আমাদের সাহায্য করতো মানুষ। যখন সাহায্য মা আনতে যাইতো, আমিও তার পিছনে পিছনে যাইতো ছোটোবেলায়। তখন আমি মানুষের কাছে সাহায্য নেই, ওগুলো আমি দেখছি সাহায্য। তো বড় লোকরা সাহায্য করতে আমরা নিয়েছি, এখানে আমার একটা ট্রেনিং হয়েছে। তো যখন এইসব কাজ করি, তো মা বাবার কাছ থেকে কিছু ট্রেনিং পাওয়া যায়। কীরকম? ধরেন আপনার এখন ছেলে আছে, আপনার বয়স হয়ে গেছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনি যদি কাউকে যদি কোনো কিছু দেন, টাকায় দেন, বস্ত্র দেন, কিছু দেন, ছেলেকে বলবেন যে যা তো বাবা, ওনাকে ওটা দিয়ে ও দিল, হয়তো লোকটা নমস্কারও করলো কি না করলো সেটা বড় জিনিস নয়, দিয়ে চলে আসলো। একদিন কালে যদি মারা যায়, মানুষ মরণশীল, মরবই আমরা, যদি মারা যায়, ওই ছেলেটা বড় হবে, বড় হয়ে ওর বন্ধু বান্ধবকে বলবে, এই আমার বাবা কিন্তু এই কাজ আমাকে দিয়ে করাইতো ভাই, এগুলো আমাকে করতে হবে। এটা কিন্তু নিজে হাতে কখনো মানুষকে যখন ডোনেট করবে, নিজে হাতে দেবেন না, বাচ্চা কাচ্চাদের হাত দিয়ে দিয়ে ওরা স্মৃতি রাখবে, আর ওই স্মৃতিটা ওরা মানুষকে প্রকাশ করবে। আমার বাবা, অনেকে বলে না আমার বাবা এটা করতো, আমি এটা করি, আমার বাবা এটা করতো। এটা কিন্তু একটা ট্রেনিং বাবা মার উপরে। খুব ভালো। প্রতিটা ক্লাস কিন্তু স্কুল শিক্ষকরা দিতে পারে না। খুব ভালো শিক্ষা, খুব ভালো, খুব ভালো বললেন। আপনার এই ঘরে ঢুকে আপনাকে বসতে দিলাম, আপনি বললেন এই চেয়ারে বসতে গেলে কিরকম ভারী ভারী লাগে, ভাল লাগে, খুব বেশি বসা হয় না। এবং কথাটা তো কিছুটা সত্যি মনে হচ্ছে যে ভাল লাগারই কথা। আপনার এইখানে যা পুরস্কার, সম্বর্ধনা, সব সার্টিফিকেট এবং দলিল, তার চাপে কখনো একটু ভার মনে হয় কি? ভার মন বলতে গেলে, দেখুন আমি করিমুলে আছি, আমার কোনো এমন একটা কিছু নেই যেগুলো পেয়ে আমি বিশাল পাও তুলেছি, ভাব, এটা বড় জিনিস না। সবচেয়ে অ্যাওয়ার্ডগুলো আমার কাজটাকে ভালোবাসে মানুষ, অনেক বিভিন্ন রকম ক্লাব সংগঠন, ওরাই আমাকে পুরস্কৃত করছে আমার কাজটাকে। আমি যেন কাজটাকে আবেগের বিবেকের মধ্যে দিয়ে আনন্দের মধ্যে আরও করতে পারি, সেটাই হলো এটার অ্যাওয়ার্ড। আর অ্যাকচুয়ালি এই অ্যাওয়ার্ডগুলো আমার যেমন দেশের পদ্মশ্রী পুরস্কার দিয়েছে, এই অ্যাওয়ার্ড হলো আপনাদের জন্য, গ্রামবাসী, শহরবাসী, দেশের জন্য অ্যাওয়ার্ড। যেমন বিরাট কোহলি যেরকম টিম যারা বাইরের দেশে খেলতে যায়, যখন জিতে আসে তখন আমরা হাতে তালি মারি, তাই না? এই আমিও একটা মনে করেন মানুষের জীবন নিয়ে খেলা করতেছি, সেই জন্য জিতে গ্রামবাসীদের জন্য এই অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড আমার নিজের ব্যক্তিগত না, সবার জন্য এই অ্যাওয়ার্ড, তার জন্য এত অ্যাওয়ার্ড পেয়েছি আমি। বিরাট কোহলির সাথে হ্যাঁ, বিরাট কোহলির সাথে আমার, বিরাট কোহলি আর আমি একসাথে পদ্মশ্রী পেয়েছি। আচ্ছা, যেদিন বিরাট কোহলি আর আমি পদ্মশ্রী পাই, তো রাজভবনে কি করছিল, বিরাট কোহলি ওই প্লেটের পকোড়াটা এইভাবে নিয়েছে, আর আমি আর বিরাট কোহলি একসাথে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি। তো ওদিকে রাজনাথ সিং, আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই মিলে বসে এই চেয়ারে বসে চা খাচ্ছে। তো আমাকে ফট করে প্রধানমন্ত্রী ডাকলো, করে বলতে তুমি দাঁড়াও। তো আমি বলি বাবা, বাড়ির লোকের মধ্যে ডাকতেছি, বিরাট কোহলি বলতেছে যাও তুমি বলে, এই হয়ে জড়াই ধরলো।
আপনি তো সেলফিও তুলেছেন হ্যাঁ। আপনার সাথে। ওই তো না, ওখানে ওটা রয়েছে। 26শে জানুয়ারি ওটা, আচ্ছা ওটা আলাদা। যখন আমাকে জড়াই ধরলো, হক কো হক মিলনা চাইয়ে, মোদি বলছে। তো পাশে রাজনাথ সিং ছিল, আমি বসেছিলাম, উনি বসে আছে, আমি ভাবছি একটু প্রণাম করি। হ্যাঁ जब प्रणाम करते हेलेছিলাম प्रधानमंत्री, ऐ सिर मत हिला, तेरा पास पद्मा है तो देश के लिए है। हाँ 5 साल प्रधानमंत्री में हो सकता हूँ, लेकिन तुम देश के लिए है, मेरा पद्मा नहीं मिला। तो ठीक है, तখন আমি राजनाथ सिंह की बोललाम যে हम लोग के वहाँ उत्तर बंगाल में बागान, चाय बागान बन है, लेबर लोग है, ट्राइबल लोग भूखा में मरता है, आप थोड़ा देखिए उधर में। एक गल्प सल्प हইল, ওটা হওয়ার পরে হ্যাঁ আরেকটা ভজন হয় খাওয়া, সেইখানে প্রণব মুখার্জি আমি দুজনে বাঙালি কথা বলছি। আমাকে বললেন উনি, তোমাকে দিয়ে আমি ধন্য হলাম, আমি তো বেশি দিন নেই এখানে, 3 মাস আছি আর। হ্যাঁ আচ্ছা তাই বললাম স্যার আপনার নাম তো পল্টু বাবু। বলছি কে বললো তোকে? বলছে হ্যাঁ আপনার নাম পল্টু বাবু। ও হাসতেছে তখন। তো দুজনে কথাবার্তা বললাম, তো গ্রুপ ফটো টটোও তুলছে। প্রধানমন্ত্রী চিনে ফেলছে, যখন 26শে জানুয়ারি আমাকে ডাকে, ওই সেলফিটা উনি নিজের হাত দিয়ে তুলছেন। হ্যাঁ তা আমার ছেলে আমাকে প্রথম মোবাইলটা কিনে দেয়, তখন মোবাইলের সম্বন্ধে আমার একটা আইডিয়া নেই। হ্যাঁ তাই আমি নতুন মোবাইল নিয়ে গেছি, তো ওইদিকে ছবি তুলতে যেতে অনেক 10টা দেশের প্রধানমন্ত্রীরা আসছে, বিভিন্ন দেশের আসছে, সবাই আসছে। তা ওখানে পরিচিতি বলতে আমি আমার কেউ নেই। হ্যাঁ যখন রাজভবনের পিছনটাতে কিন্তু ওটা প্রোগ্রামটা হচ্ছে, হ্যাঁ তো ফার্স্ট আসলো রাষ্ট্রপতি, তখন ছিল রাষ্ট্রপতি কোবিন্দ স্যার। হ্যাঁ কোবিন্দ স্যার ছিলেন। তখন উনি আসার পরে প্রধানমন্ত্রী আসলো, তারপর এগুলো বেল্ট আছে, ওই প্লেনে উঠতে গেলে উপরে যে বেল্টগুলো, ওই বেল্টগুলোতে সাজা সাজা রাখছে, সবাই দাঁড়ায় দাঁড়ায় আছে। আমি টের পাই না যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবার সাথে হ্যান্ডশেক করবে এই টাইমে। আমি ছবি তুলতেছি ওদিকে ওদিক থেকে। তারপর কিস করে আমি দেখলাম যে হ্যান্ডশেক করতেছে, আমি ফট করে গিয়া সেনাপ্রধান 3 জন দাঁড়ায় আছে, একজন সাহা আছেন কলকাতার, আচ্ছা উনি মনে হয় নেভিতে ছিলেন, মনে হয় সাহা, বাঙালি উনি। আর ও ছিলেন ওই যে দেখতেছেন ওই সেনাগুলো, ওই যে হ্যাঁ ছবিগুলো, হ্যাঁ ওই যে সেনাগুলো, হ্যাঁ দেখেছি। उन्होंने बोला कि हमको थोड़ा जगह दीजिए, हाँ हम मोदी से बात करेगा। अच्छा मोदी किसी से बात नहीं करेगा, यहाँ जाओ। मैं पत्ताई दिच्छे ना, আমি थोड़ा जगह दीजिए। তো ওখানে যে কেনিয়ার প্রধানমন্ত্রী বউ দাঁড়াই ছিলেন, ওদের ড্রেসটা আলাদা, চক্করিয়া ড্রেস, মাথায় পরিয়া বসছে। ও আমার ভাষা বুঝলো কিনা, ও একটা নিচে সরে গেল, আর আমি ঢুকে গেলাম ফট করে। আচ্ছা যখন ঢুকে গেলাম, কিছুক্ষণ পর রাষ্ট্রপতি হ্যান্ডশেক করলেন, চলে গেলেন। তারপর প্রধানমন্ত্রী আসলেন, প্রধানমন্ত্রী হ্যান্ডশেক করে একটু आगे गए बच्चे करमुल है ना क्या? मुझे हाँ कहीं धरा, एकदम जराया धर बधाई हो, भले कैसे आया, घर में कैसा है, भाभी जी कैसा है, बच्चा लोग कैसा है, गल्प করতেছে। আর এই আবার আমাকে জড়ে ধরে আছে, আর হাত দিয়ে আমার মোবাইল আছে। আমি কেনিয়ার প্রধানমন্ত্রী বউকে বলছি हमको ছবি उठा के दीजिए, हमको ছবি उठा के दीजिए। আর মোদি বলছে রে हम लोग का मेहमान है, वो मेहमान है, हमको दो। ও তখন নিজে ফাঁস ফাঁস করে ছবিগুলো তুললো, সবাই তো অবাক হয়ে গেল। ছবি সবাই হাতে তালি মারতেছে। তোমার নাম মনে রেখেছে? ও মনে রেখেছে এতদিন পরে? হ্যাঁ মনে রেখেছে। তখন কি হাতে তালি মারতেছে, তো পিছনে সেনাপ্রধানগুলো যে আরো আছে, ছেলেপিলের পিছনে ওরা সবাই অবাক হয়ে গেল যে কে। হ্যাঁ প্রায় বাড়ির কথা জিজ্ঞাসা করলো, কিভাবে আসছিস, কোথায় থাকছিস না খাচ্ছিস, সব বললো। হ্যাঁ তো একটু টাইম লাগবে। তারপর ঠিক है, अच्छा करके जो कोई प्रॉब्लम होगा हाँ तो फोन करो, নাম্বার তো আমাকে আগে দিয়েছে ও। আচ্ছা তারপর উনি যখন চলে গেলেন, কিছুক্ষণ পর ওটা ফাংশন শেষ হয়ে গেল, मीडियाগুলো আসে, বলছে मोदी क्या लगता है तुम्हारा? मुझे कुछ नहीं लगता है। बेचारे मुझे गांव से आया, मुझे नहीं तो क्या लगता है तुम, भाभी का बारे में, घर का बारे में, ये तो घरेलू बात बोलता है वो। हाँ तो देश के प्रधानमंत्री है, हम देश के आदमी, यही तो पहचान है। वैसे कमाल की बात बोलता है, दो মোবাইলটা নিয়ে ওরা ছবিগুলো সব নিয়ে নিল। আচ্ছা আমার মোবাইলে আছে ছবিগুলো, ওর নিয়ে নিল। তারপর এই সেনাপ্রধানগুলা যতক্ষণ পর্যন্ত আমি গাড়িতে উঠি নাই, 3টায় আমার পিছন ছাড়ে নেই। কোথায় হ্যাঁ কোথায় খাবো, কোথায় কি করব, কোথায় না করব। আর একজন বাঙালি ছিলেন সেনা, ওনার সাথে বাংলা ভাষায় মিলে গেল, কলকাতার ভদ্রলোক ছিল সাহা, আমার খেয়াল আছে। হ্যাঁ তখন যতক্ষণ পর্যন্ত গাড়িতে উঠি নাই, তখন পিছনে পিছনে ঘুরতেছে, কোথায় খাবো, কোথায় খাবো না, কোথায় কি করব। একদম 3 জনে আমার বডিগার্ডের মতন আছে। বাহ এত বড় ইয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।